উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মতবাদসমূহ। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক কি একটি স্বতন্ত্র শাস্ত্র? প্রশ্ন: আন্তর্জাতিক সম্পর্ক কি একটি স্বতন্ত্র বিষয়? মর্টন কাপলানের যুক্তিসহ বিস্তারিতভাবে আলোচনা করো। অথবা আন্তর্জাতিক সম্পর্ক কি একটি স্বতন্ত্র বিষয়? পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। উত্তর: ভূমিকা। আধুনিক সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে প্রাচীনকাল থেকেই গ্রীসের নগর রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক হোক বা ভারতবর্ষের বিভিন্ন রাজাদের রাজ্যর মধ্যে সম্পর্ক হোক, সেই সমস্ত সম্পর্কই আলোচিত হয়েছে এবং সেই সমস্ত সম্পর্কের বিভিন্ন দিক বিশ্লেষিত হয়েছে। কিন্তু সাধারণত তখনকার দিনে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি বা সমাজবিজ্ঞানের অংশ হিসেবেই এই আলোচনাগুলো হতো। তবে আন্তর্জাতিক রাজনীতির জটিলতা ও বৈশ্বিক সমস্যার বিস্তারের ফলে সাম্প্রতিককালে এই প্রশ্ন উঠেছে যে আন্তর্জাতিক সম্পর্ক কি একটি স্বতন্ত্র বিষয়, নাকি এটি অন্যান্য সামাজিক বিজ্ঞানের উপর নির্ভরশীল একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র মাত্র। অর্থাৎ এখন বর্তমানকালে আন্তর্জাতিক রাজনীতি জটিল হয়ে যাওয়ায় এবং বিশ্বে বিভিন্ন রকম সমস্যার উদ্ভবের ফলে এই প্রশ্নটা আলোচ্য বিষয় হয়ে উঠেছে যে আন্তর্জাতিক সম্পর্ক কি আলাদাভাবে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এই সমস্ত শাস্ত্রের থেকে পৃথকভাবে আলোচনা এবং গবেষণা করা উচিত, নাকি এটা অন্যান্য বিষয়ের একটা অংশরূপেই আলোচিত হওয়ার যোগ্য। মতপার্থক্য: আন্তর্জাতিক সম্পর্ককে একটি স্বতন্ত্র বা স্বাধীন পাঠ্য বিষয় হিসেবে গণ্য করা যায় কি না তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। মর্টন কাপলান, স্ট্যানলি হাফম্যান, বার্টন প্রমুখ আন্তর্জাতিক সম্পর্ককে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে অধ্যয়ন করার পক্ষপাতী। কিন্তু অধ্যাপক পামার এবং পার্কিন্স, আলফ্রেড জিনম্যানের মতো অনেকেই আন্তর্জাতিক সম্পর্ককে অন্যান্য বিষয়ের উপর নির্ভরশীল এবং অন্যান্য বিষয় থেকে পাওয়া জ্ঞানের সমন্বয় ও সমষ্টি হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ মর্টন কাপলান, স্ট্যানলি হাফম্যান এবং বার্টন এই মতবাদের পক্ষে যে আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে আলোচনা করা উচিত, কিন্তু পামার এবং পার্কিন্স এবং আলফ্রেড জিনম্যান এই মতবাদের বিপক্ষে। স্বাতন্ত্র্যের পক্ষে যুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্রের পক্ষে যুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্রের পক্ষে যুক্তিগুলি হল: 1. নিজস্ব ও স্বতন্ত্র অধ্যয়ন ক্ষেত্র বর্তমান। সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়ের মতো আন্তর্জাতিক সম্পর্কের নির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হল রাষ্ট্রীয় সত্তার বাইরের বিশ্ব। আন্তর্জাতিক সম্পর্কের মুখ্য আলোচ্য বিষয় হল আন্তর্জাতিক সমাজ ও রাজনীতি তথা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, বিদেশ নীতি, কূটনীতি, জাতীয় স্বার্থ, ক্ষমতা, মানবাধিকার, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, বৈশ্বিক প্রতিষ্ঠান, সংস্কৃতি, সন্ত্রাসবাদ ইত্যাদি। এই বিষয়গুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান যাকে আমরা বলি তার থেকে প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সমাজবিজ্ঞানের অন্যান্য শাখায় এত গভীরভাবে ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে আলোচিত হয় না। অর্থাৎ যে কোনো শাস্ত্রকেই আমরা যদি আলাদা শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা দেখা হয় সেটা হলো সেই শাস্ত্রের আলোচ্য বিষয়গুলো আলাদা কিনা। সমাজবিজ্ঞানের প্রত্যেকটা শাখার সঙ্গে অল্প বিস্তর জড়িত, যেমন ইতিহাস বা অর্থনীতি ছাড়া কোনোভাবেই রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা করা যায় না, ঠিক সেরকমই রাষ্ট্রবিজ্ঞান ছাড়া আবার ইতিহাসের ব্যাখ্যাটাও অসম্পূর্ণ থেকে যায়। তাই এক শাখার থেকে কিছু রসদ সংগ্রহ করাটা কোনো শাস্ত্রকে আলাদা শাস্ত্র নয় এরকম প্রমাণিত করতে পারে না। সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়ের মতো আন্তর্জাতিক সম্পর্কেরও নির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। সেই আলোচ্যসূচি হলো
আলোচ্য সূচি হলো রাষ্ট্রীয় সত্তার বাইরের বিশ্ব। অর্থাৎ যেমন রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্রগুলো কিভাবে পরিচালিত হচ্ছে বা রাষ্ট্রগুলো কে কী করে, ঠিক সেরকম আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়বস্তু হলো রাষ্ট্রীয় সত্তার বাইরে পৃথিবীতে কী চলছে বা কী চলে। তাই আন্তর্জাতিক সম্পর্কেরও আলোচ্য সূচি নির্দিষ্ট, সেটা বিক্ষিপ্ত নয়। একটু ইতিহাস থেকে একটু অর্থনীতি থেকে নিলাম এবং একটা সমন্বয়মূলক আলোচনা করলাম, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো রাষ্ট্রীয় সত্তার বাইরের বিশ্বের সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয় এই আন্তর্জাতিক সম্পর্কে। আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়গুলি কী কী আমরা অলরেডি জানি। আন্তর্জাতিক সমাজ ও রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, বিদেশ নীতি, কূটনীতি, জাতীয় স্বার্থ, ক্ষমতা, মানবাধিকার, এই সমস্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। বলা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলি ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের থেকে কিছু রসদ সংগ্রহ করলেও এই বিষয়গুলোকে আন্তর্জাতিক সম্পর্কে যত গভীরভাবে এবং যত স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয় ততটা গভীরভাবে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতিতে আলোচনা করা হয় না। যেমন অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে রাষ্ট্রের মধ্যেকার বাইরের সমস্ত অর্থনীতি নিয়েই তাদের একটা জেনারেল থিওরি রয়েছে এবং জেনারেল বেসিক্সেই তারা আলোচনা করে, কিন্তু আলাদা করে রাষ্ট্রের বাইরের অর্থনীতি নিয়ে কেউ আলোচনা করে না। ঠিক সেরকমই রাষ্ট্রের বাইরের বা আন্তর্জাতিক ইতিহাস নিয়ে কেউ বিশেষ আলোচনা করে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু ক্রমেই আরও সম্প্রসারিত হচ্ছে। মানে যত সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম এই ধরনের বিষয়গুলো উঠে আসছে বা এখন মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, এই ধরনের বিষয়গুলো যত উদ্ভব হচ্ছে তত আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু আরও বেড়ে যাচ্ছে। কারণ এই সমস্ত বিষয় কোনো রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলি পুরো বিশ্ব সমাজের মধ্যে ছড়িয়ে রয়েছে। তার জন্য এই সমস্ত বিষয়গুলো আরও এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রকে বাড়িয়ে তুলেছে। 2. স্বতন্ত্র তাত্ত্বিক কাঠামোর উপস্থিতি। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব গড়ে উঠেছে, যেমন বাস্তববাদ, যা মূলত ক্ষমতা, জাতীয় স্বার্থ, নিরাপত্তা, দুশ্চিন্তা ও শক্তির ভারসাম্য নিয়ে আলোচনা করে, বা উদারবাদ, যা মূলত আন্তর্নির্ভরশীলতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও গণতান্ত্রিক শান্তিতত্ত্ব নিয়ে আলোচনা করে। আবার নির্মাণবাদ, যা পরিচয়, সংস্কৃতি, আদর্শ, আন্তর্জাতিক নিয়মের সামাজিক গঠন প্রভৃতি নিয়ে আলোচনা করে। এই তত্ত্বগুলো অন্যান্য শাস্ত্র থেকে সম্পূর্ণ নকল করা নয়, বরং আন্তর্জাতিক বাস্তবতার আলোকে গঠিত। যেমন আমরা যদি নর্মাল উদারবাদের দিকে তাকাই, যেটা সাধারণ উদারনীতিবাদ, সেই সাধারণ উদারনীতিবাদের মূল বিষয়বস্তু হলো বা মূল ফোকাস পয়েন্ট হলো স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের দিকে ফোকাস করি তাহলে আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের মূল বিষয়বস্তু হলো আন্তর্নির্ভরশীলতা বা আন্তঃসহযোগিতা। কাজেই এই তত্ত্বগুলো অন্যান্য শাস্ত্র থেকে সম্পূর্ণভাবে নকল করা নয় বা সম্পূর্ণভাবে গ্রহণ করা নয়। এই তত্ত্বগুলো নতুন ধরনের তত্ত্ব। আবার বাস্তববাদী তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্কের যে বাস্তববাদী তত্ত্ব, তা রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ বাস্তববাদী তত্ত্বের সঙ্গে কোনো মিল খায় না, বা বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানে সাধারণ অর্থে বাস্তববাদী তত্ত্বের ভূমিকা খুবই কম। কিন্তু বাস্তববাদ বা নির্মাণবাদের মতো তত্ত্বগুলো আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ তত্ত্ব। তাই সেদিক থেকে বলতে গেলে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত তত্ত্বগুলো সম্পূর্ণ আলাদা অন্যান্য শাস্ত্রের তত্ত্বগুলো থেকে, বিশেষত রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব থেকে। আব্দুল এস সাঈদের মতে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন প্রকল্প ও তত্ত্বের মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠেছে। কুইন্সি রাইট, মর্টন কাপলান, কেনেথ টমসন, রিচার্ড স্নাইডার, কার্ল ডয়েস, টমাস সেলিং, জর্জ লিস্কা প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ককে বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের বিজ্ঞানীরা আন্তর্জাতিক সম্পর্ককে বিভিন্ন তত্ত্বের আলোকে বিশ্লেষণ করেছেন। তাই বলা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন প্রকল্প ও তত্ত্বের মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠেছে। পরবর্তী পয়েন্ট, বিধি ও অনুমান বর্তমান।
প্রত্যেক স্বতন্ত্র বিষয়ের মতো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সাধারণ কিছু অনুমান ও নিয়ম গড়ে তোলা হয়েছে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ধারণা কাঠামো গড়ে তোলার প্রবণতা লক্ষ্য করা গেছে। যেমন কুইন্সি রাইট তার আ স্টাডি অফ ওয়ার গ্রন্থে 1480 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে 278টি যুদ্ধ পর্যালোচনার পর কয়েকটি সাধারণ বিধি ও অনুমান গড়ে তুলেছিলেন। এছাড়াও এই শাস্ত্রটির কিছু নিজস্ব অনুমান এবং নিজস্ব ভবিষ্যৎবাণীমূলক ক্ষমতা রয়েছে। যেমন শক্তির ভারসাম্য বজায় না থাকলে যুদ্ধের সম্ভাবনা বাড়ে, আবার দ্বিমেরু ব্যবস্থা সাধারণ বহুমেরু ব্যবস্থার তুলনায় বেশি স্থিতিশীল। এই ধরনের সাধারণীকরণ একে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। যখন আমরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করি তখন জানি রাষ্ট্রবিজ্ঞানের কিছু সাধারণ তত্ত্ব, সাধারণ ধারা রয়েছে। যেমন গণতন্ত্রের বৈশিষ্ট্য সমগ্র দেশ জুড়ে একই, মানে সমগ্র দেশ বলতে সমগ্র বিশ্ব জুড়ে একই। ঠিক সেরকম প্রত্যেকটা বিষয়েরই কিছু না কিছু এরকম সাধারণ বা কমন তত্ত্ব রয়েছে। যেমন এক্ষুনি বললাম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গণতন্ত্রের বৈশিষ্ট্য সব জায়গায় সমান, ঠিক তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও এই একই রকম নিয়মে পরিচালিত হওয়া বিভিন্ন ঘটনা রয়েছে। যেমন কুইন্সি রাইট তার আ স্টাডি অফ ওয়ারে দেখিয়েছেন যে যুদ্ধগুলোও কিছু সাধারণ নিয়ম মেনে চলে। যুদ্ধ কিভাবে হচ্ছে, তার পদ্ধতি, তার কারণ, এগুলোর কিছু কমন ফিচার্স রয়েছে। এছাড়া শুধুমাত্র যে কমন নীতি বা কমন বিধি রয়েছে তা নয়, তাছাড়া কিছু অনুমানও রয়েছে এই শাস্ত্রগুলোর, যেগুলো এই শাস্ত্রগুলো অধ্যয়ন করলেই একমাত্র করা যায়। এই অনুমানগুলোর উপর ভিত্তি করে তাদের কিছু ভবিষ্যৎবাণী করার ক্ষমতাও গড়ে উঠেছে। যেমন শক্তির ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে যুদ্ধের সম্ভাবনা বেড়ে যায়। এটা আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়লেই জানতে পারি। আবার বহুমেরু ব্যবস্থায় যত বেশি যুদ্ধ হয় তার থেকে দ্বিমেরু ব্যবস্থায় অনেক কম যুদ্ধ হয়, কারণ দুপক্ষই শক্তির একটা ভারসাম্য তৈরি করতে চায়। এই ধরনের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা যে কোন সিস্টেমটা বেটার, শক্তির ভারসাম্য রক্ষাটা উচিত এবং দ্বিমেরু ব্যবস্থাটাই বেটার, এই ধরনের কিছু ভবিষ্যৎবাণী বা বহুমেরু ব্যবস্থা তৈরি হলে দ্বিমেরু ব্যবস্থার থেকে যুদ্ধ আরও বেড়ে যাবে, এই ধরনের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্ককে একটা স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রতিষ্ঠা করে। পরবর্তী পয়েন্ট, স্বতন্ত্র বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির উপস্থিতি। স্ট্যানলি হফম্যানের মতে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্বের মতো আন্তর্জাতিক সম্পর্কের ঘটনাবলী বিশ্লেষণে এক আলাদা ধরনের মডেল বা প্রতিরূপ ব্যবহার করা হয়। মর্টন কাপলান, কেনেথ ওয়াল্টজ প্রমুখ আন্তর্জাতিক রাজনীতিকে একটি স্বতন্ত্র ব্যবস্থা হিসেবে বিশ্লেষণ করেন, যেই ব্যবস্থার নিজস্ব নিয়ম, শক্তির কাঠামো ও আচরণগত ধরন আছে, যা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে এক নয়। যে পয়েন্টটা দিয়ে প্রথমেই শুরু করেছিলাম, যে অন্যান্য বিষয় থেকে বা অন্যান্য শাস্ত্র থেকে রসদ সংগ্রহ করলেও আন্তর্জাতিক সম্পর্কের কিছু নিজস্ব নিয়ম, শক্তির কাঠামো, আচরণগত ধরন আছে, যা অভ্যন্তরীণ বা যেটাকে আমরা রাষ্ট্র ব্যবস্থা বলি, সেই রাষ্ট্রবিজ্ঞান বলি, সেই অভ্যন্তরীণ রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রবিজ্ঞানের থেকে অনেকটাই আলাদা। আলাদাভাবে আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করা হয় এই শাস্ত্রে। জোসেফ ফ্রাঙ্কেল তার ইন্টারন্যাশনাল রিলেশনস নামক গ্রন্থে মন্তব্য করেছেন যে নতুন তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াবদ্ধকরণ, বৈজ্ঞানিক কৌশল গড়ে তোলা, নিজস্ব ধারণা, পরিভাষা গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক স্বাতন্ত্র্য অর্জন করেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার পদ্ধতিটা আলাদা, অন্যান্য শাস্ত্রগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। বলা বাহুল্য, আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এই বিষয়টিকে একটি সুসংবদ্ধ রূপ প্রদান করেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যেমন বাস্তববাদী বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি প্রভৃতি গড়ে তোলার প্রবণতা দেখা গেছে। অর্থাৎ এই পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে কোনো বিষয়কে ব্যাখ্যা করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা অন্যান্য শাস্ত্রের পদ্ধতিগুলোর থেকে সম্পূর্ণভাবে আলাদা, এবং শুধু আলাদাই নয়, বরং সেই পদ্ধতিটাকে আরও বেশি বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক করে তোলার প্রবণতাও
আন্তর্জাতিক সম্পর্কের বিজ্ঞানীদের মধ্যে লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্ট, বহুমাত্রিক ও ব্যবস্থাগত স্তরের বিশ্লেষণ। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার একটি বড় অংশ আন্তর্জাতিক ব্যবস্থার গঠন কিভাবে রাষ্ট্র ও অন্যান্য কারকদের আচরণ নিয়ন্ত্রণ বা প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করে। এই সামগ্রিক বা ম্যাক্রো স্তরের বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য শাখা যেমন তুলনামূলক রাজনীতি, যা দেশভিত্তিক তুলনা করে, বা রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বিশ্লেষণ থেকে মৌলিকভাবে ভিন্ন। যেমন আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের মূল একক হলো রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রকে বেসিক করেই আমরা আলোচনা করি। ঠিক সেরকম তুলনামূলক রাজনীতির ক্ষেত্রেও মূল একক হিসেবে আমরা রাষ্ট্রকেই ধরি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোনো আলোচনা শাস্ত্রের মূল একক হিসেবে রাষ্ট্রকেই দেখি। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক একটা বৃহত্তর দিক থেকেও সমগ্র ব্যবস্থাটাকে বর্ণনা করে। এটা অর্থনীতির ক্ষেত্রেও করা হয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও করা হয়। আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ছোট্ট এককের ভিত্তিতে নয়, বরং সমগ্র ব্যবস্থাটার ভিত্তিতে পুরো বিষয়টাকে পর্যালোচনা করি। কোন রাষ্ট্র কী করছে তার ভিত্তিতে নয়, বরং সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাটা কিভাবে কোন রাষ্ট্রকে দিয়ে কী করাচ্ছে তার ভিত্তিতে আলোচনা করি। এই যে ম্যাক্রো স্তরের দৃষ্টিভঙ্গি আগের মাইক্রো স্তরের দৃষ্টিভঙ্গির থেকে মৌলিকভাবে ভিন্ন। তাছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণের স্তর বহুমাত্রিক। যেমন সামগ্রিক কাঠামো এক্ষুনি বললাম এখানে আলোচনা করা হয়, তেমনি রাষ্ট্রীয় কাঠামোও আলোচনা করা হয়, দুটো রাষ্ট্রের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়। আবার বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন কোনো রাষ্ট্রের লিডার বা কোনো সমাজসেবী, যা তাদের নিয়েও এই সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করা হয়, যা পরিমাণগত ও গুণগত পদ্ধতির একটি বিশেষ সংমিশ্রণ ব্যবহার করে আন্তর্জাতিক দ্বন্দ্ব, শান্তি, কূটনীতিক ইতিহাস ব্যাখ্যা করে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে, পরিমাণগত দিক থেকে এবং গুণগত পদ্ধতির মিশ্রণ ব্যবহার করে সামগ্রিক কাঠামো এবং একক নির্ভর কাঠামোর সমন্বয় ঘটিয়ে আন্তর্জাতিক পুরো ব্যবস্থাটাকে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষণ করা হয়। রাষ্ট্র এই ক্ষেত্রের ঐতিহ্যগত ও কেন্দ্রীয় একক হলেও বর্তমানে অরাষ্ট্রীয় কারক যেমন আন্তর্জাতিক সংস্থা, এনজিও, বহুজাতিক কর্পোরেশন, জঙ্গি গোষ্ঠী প্রভৃতিও বিশ্লেষণের স্বাতন্ত্র্য ধারণা তৈরি করেছে। অর্থাৎ অন্যান্য শাস্ত্রের মতো এটা কোনো ক্ষুদ্র একক নির্ভর শাস্ত্র নয়, অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র একক নিয়েও যেমন আলোচনা করে, তেমনি সামগ্রিক কাঠামো নিয়েও আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। এই যে আলাদা দৃষ্টিভঙ্গিটা, এটা আন্তর্জাতিক সম্পর্ককে আলাদা শাস্ত্রের মর্যাদা দিতে অনুপ্রাণিত করে। পরবর্তী পয়েন্ট, স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক পঠনযোগ্য পৃথক বিভাগ, মানে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্বতন্ত্র বিভাগ হিসেবে, স্বতন্ত্র পাঠ্যক্রম এবং স্বাধীন গবেষণা ক্ষেত্র হিসেবে স্বীকৃত। অর্থাৎ যদি এই শাস্ত্রটা আলাদাভাবে আলোচনার বিষয়বস্তু নাই হতো, তাহলে অন্যান্য বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় একে আলাদাভাবে আলোচনা করতো না। তাই বলা যেতে পারে এতজন যখন স্বীকার করেছে তখন মেনে নেওয়া উচিত যে এটা একটা আলাদা শাস্ত্র। আন্তর্জাতিক সম্পর্কের নিজস্ব আন্তর্জাতিক পত্রিকা যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল স্টাডিজ কোয়ার্টারলি, এবং পেশাদার সমিতি বা থিঙ্ক ট্যাঙ্ক যাকে বলতে পারি, যেমন আইএসএ বা আইসা বা বিসা, এগুলি রয়েছে। পররাষ্ট্র নীতি, যুদ্ধ নিরস্ত্রীকরণ, বিশ্বশান্তি ইত্যাদি বাস্তব সমস্যার বিশ্লেষণে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র জ্ঞান ভাণ্ডার তৈরি করেছে। অর্থাৎ এর আলোচ্য বিষয়, গবেষণার পদ্ধতি সব কিছুই আলাদা। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বীকার করেছে, বিভিন্ন পত্রিকা স্বীকার করেছে এবং পেশাদারি সমিতিও স্বীকার করেছে। তাছাড়াও বিশ্বের বিভিন্ন বাস্তব সমস্যার বিশ্লেষণে আন্তর্জাতিক সম্পর্কের একটা স্বতন্ত্র জ্ঞান ভাণ্ডারও রয়েছে, যা একে আলাদা শাস্ত্রের মর্যাদা দিতে বাধ্য করে। পরবর্তী পয়েন্ট, স্বতন্ত্রের বিপক্ষে যুক্তি। আন্তর্জাতিক সম্পর্কে স্বতন্ত্রের বিপক্ষে যে যুক্তিগুলো তুলে ধরা হয় সেগুলি হলো: 1. ব্যাপক পরিবর্তনশীল প্রকৃতি। এর বিষয়বস্তু ব্যাপক ও পরিবর্তনশীল হওয়ায় সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য সূচি নির্ধারণ করা মুশকিল। আমরা যখন সপক্ষে যুক্তি পড়েছিলাম তখন পড়েছিলাম যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু মোটামুটিভাবে নিজস্ব, নির্দিষ্ট ও স্বতন্ত্র। কিন্তু
এক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ নির্দিষ্ট বটে, রাষ্ট্রের বাইরের সব কিছু, এই বিষয়টাই তো একটা অস্পষ্ট। নির্দিষ্ট তখন বলা হয় যখন বলা হয় একটা গণ্ডির মধ্যে রেখে কোনো বিষয়কে বিচার করা হয়, কিন্তু এক্ষেত্রে সেটা করা সম্ভব না। বলা হচ্ছে রাষ্ট্রের বাইরের অনেক কিছুই এর অন্তর্ভুক্ত। এই ধরনের বিষয় যদি বা এই ধরনের পরিধি যদি চেঞ্জেবল পরিধির অন্তর্ভুক্ত যদি কোনো শাস্ত্র হয়, তাহলে তার কোনো একটা নির্দিষ্ট আলোচ্য সূচি নির্ধারণ করা মুশকিল হয়। যেমন সাইবার ক্রাইম বা সাইবার সহযোগিতা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, এই বিষয়টা এতদিন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তুই ছিল না, কিন্তু বর্তমানে এই বিষয়টার গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এই বিষয়টা আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য সূচির মধ্যে রয়েছে। ঠিক সেরকমই এই আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই পরিবর্তনশীল প্রকৃতি, যেমন সন্ত্রাসবাদও আগে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু ছিল না, কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু। এই ধরনের সন্ত্রাসী সংগঠনের প্রভাব রাষ্ট্রের ওপর কীরকম পড়ে, এইগুলো আলোচনা করা আন্তর্জাতিক সম্পর্কের পরিধিকে পরিবর্তনশীল করে ফেলেছে। তার ফলে এটাকে একটা আলাদা শাস্ত্রের মর্যাদা দেওয়া যায় না, কারণ এটা কিছু ক্ষেত্রে সমাজবিজ্ঞানের কিছু অংশ নিয়ে নিচ্ছে, কিছু ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের কিছু অংশ নিয়ে নিচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে বিজ্ঞানেরও কিছু অংশ নিচ্ছে, যেগুলো পরমাণু সংক্রান্ত স্টাডিজ বলতে পারো, সেগুলো বিজ্ঞানেরও কিছু অংশ নিয়ে নিচ্ছে। কাজেই এর কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করা একটু মুশকিল। দ্বিতীয় পয়েন্ট, সুস্পষ্ট ধারণা কাঠামো নেই। অধ্যাপক পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট ধারণা কাঠামো বা সুসংবদ্ধ প্রয়োগযোগ্য তত্ত্বভাণ্ডার নেই, তাই একে উন্নত ধরনের শৃঙ্খলাবদ্ধ শাস্ত্র হিসেবে গণ্য করা যায় না। আমরা যখন স্বতন্ত্র শাস্ত্র কেন বলা হয় পড়েছিলাম, তখন জেনেছিলাম যে আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন তত্ত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু কোনো তত্ত্বই আন্তর্জাতিক সম্পর্ককে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে সক্ষম নয়, তাই একে একটি শৃঙ্খলাবদ্ধ শাস্ত্র হিসেবে গণ্য করা যায় না। যেমন আমরা যদি প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে দেখি, অণু পরমাণু সংক্রান্ত ধারণা দিয়েই বাকি পুরো প্রাকৃতিক বিজ্ঞানের ধারণাটা গঠিত হয়েছে, কিন্তু আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখি, তাহলে কিছুটা আদর্শবাদ, কিছুটা বাস্তববাদ, কিছুটা মার্ক্সবাদের প্রভাব সমগ্র আন্তর্জাতিক রাজনীতির ওপর পড়ে। কাজেই বলা যায় না যে কোনো শৃঙ্খলাবদ্ধ বা সুসংবদ্ধ শাস্ত্র এটা। পরবর্তী পয়েন্ট, অন্যান্য শাস্ত্রের উপর নির্ভরশীলতা। স্যার আলফ্রেড জিরমানের মতে আন্তর্জাতিক সম্পর্ক অনেকাংশেই রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ভূগোল এবং আইন এইসব শাস্ত্রের ধারণা ও তত্ত্বের ওপর নির্ভরশীল। যেমন অর্থনীতি ছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি বোঝা যায় না, ইতিহাস ছাড়া কূটনৈতিক ইতিহাস বা যুদ্ধের কারণ বোঝা যায় না, আন্তর্জাতিক আইনকে বুঝতে গেলে আইনের জ্ঞান থাকা জরুরি, আবার সমাজবিজ্ঞান ও দর্শন ছাড়া নির্মাণবাদ বা সমালোচনামূলক তত্ত্বকে বোঝা যায় না। সে কারণে সমালোচকরা বলেন আন্তর্জাতিক সম্পর্কের নিজস্ব স্বতন্ত্র তত্ত্ব নেই, এটি অন্যান্য ক্ষেত্রের তত্ত্বের প্রয়োগ ক্ষেত্র মাত্র। আগেই বললাম যে অন্যান্য বিষয় থেকে রসদ সংগ্রহ করে সমস্ত সমাজবিজ্ঞানের শাখাই গড়ে উঠেছে, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র এটা অন্যান্য বিষয় থেকে রসদ সংগ্রহ করছে তা নয়, আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত কোনো এমন একটা বিষয়ই নেই যেটা স্বতন্ত্র, সবটাই কোনো না কোনো বিষয়ের থেকেই তথ্য সংগ্রহ করছে, তাই বলা যেতে পারে এটাকে স্বতন্ত্র শাস্ত্র বলা যায় না। পরবর্তী পয়েন্ট, মূলত রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। সমালোচকরা আন্তর্জাতিক সম্পর্ককে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে না দেখে রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হিসেবে দেখার পক্ষপাতী, কারণ ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের একটি উপক্ষেত্র হিসেবেই জন্ম নিয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে এখনও সেভাবেই পড়ানো হয়। এর মূল প্রশ্ন ক্ষমতার বন্টন ও ব্যবহার রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক প্রশ্নেরই অংশ। এর অনেক মৌলিক ধারণা যেমন ক্ষমতা, কর্তৃত্ব, ন্যায় বিচার রাজনৈতিক তত্ত্ব ও তুলনামূলক রাজনীতি থেকেই নেওয়া। আমরা জানি আমরা এখনও যেটা পড়ছি আন্তর্জাতিক সম্পর্ক, সেটাও রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবেই পড়ছি। এরকম আগের যখন স্বতন্ত্রের সপক্ষে যুক্তি আলোচনা করেছিলাম, তখন যেমন দেখিয়েছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ককে আলাদা শাস্ত্রের মর্যাদা দিয়েছে, ঠিক তেমনি এটাও অস্বীকার করা যায় না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন দেশ প্রথম থেকে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের শাখা হিসেবেই পড়াতো এবং রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এই আন্তর্জাতিক সম্পর্কের মিল খুবই বেশি।
রাষ্ট্রবিজ্ঞানের মেন প্রশ্নগুলো ক্ষমতার বন্টন ও ব্যবহার, কর্তৃত্ব, ন্যায় বিচার, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক সম্পর্কেরও আলোচনার বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞানের থেকেই 90% রসদ সংগ্রহ করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা গড়ে উঠেছে। তাই এটাকে একটা আলাদা শাস্ত্রের মর্যাদা অনেকেই দিতে চান না। পরবর্তী পয়েন্ট, বাস্তব বিশ্বের জটিলতা ও কৃত্রিম বিভাজন। বাস্তব বিশ্বে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সীমানা ক্রমশ ঝাপসা হয়ে আসছে, বিশেষত বিশ্বায়নের যুগে। তাই আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র করা একটি কৃত্রিম বিভাজন হতে পারে, যা অবাস্তব। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা অভ্যন্তরীণ রাজনীতিকে রাষ্ট্রবিজ্ঞান বলছি, আর বৈশ্বিক রাজনীতিকে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক বলছি। কিন্তু বাস্তবে আন্তর্জাতিক রাজনীতির ওপর রাষ্ট্রের রাজনীতি নির্ভর করে এবং রাষ্ট্রের রাজনীতির ওপর আন্তর্জাতিক রাজনীতি নির্ভর করে। যেমন সোভিয়েত রাশিয়া আর আমেরিকার যে শীতল যুদ্ধ হয়েছিল, সেই শীতল যুদ্ধের পরিপ্রেক্ষিতেই ভারতবর্ষের বিভিন্ন ডিসিশন নির্ভর করেছে। আবার ভারতবর্ষ যেরকমভাবে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল, তার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্কও পরিবর্তিত হয়েছে। তাই বলা যেতে পারে এইভাবে দুটোকে আলাদা করে দেখাটা অনেকটা কৃত্রিম বিভাজন হতে পারে, যা অবাস্তব। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পাঠ এই হিসেবেই দেখা উচিত। পরবর্তী পয়েন্ট, স্বতন্ত্র পদ্ধতির অভাব। আন্তর্জাতিক সম্পর্কের নিজস্ব কোনো স্বতন্ত্র গবেষণা পদ্ধতি নেই। এটি সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ইতিহাস বা দর্শনের পদ্ধতিকেই ধার করে নেয়। এটি একটি বিষয়ভিত্তিক ক্ষেত্র, পদ্ধতিভিত্তিক নয়। তত্ত্ব থাকলেও কোনো আলাদা দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেই। মার্ক্সবাদ বা উদারবাদ সবই রাষ্ট্রবিজ্ঞানের থেকেই আসা। তাই বলা যেতে পারে এর কোনো আলাদা দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি নেই। পরবর্তী পয়েন্ট, স্বতন্ত্র এককের অস্পষ্টতা। আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রীয় একক অস্পষ্ট। প্রথম দিকে তা ছিল রাষ্ট্র, কিন্তু এখন সিভিল সোসাইটি, কর্পোরেশন, আন্তর্জাতিক সংস্থা, ব্যক্তি সবই অন্তর্ভুক্ত। এইসব কারকদের বিস্তৃতি আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্র সীমানাকে অস্পষ্ট করে তোলে। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি বহুজাতিক কর্পোরেশন নিয়ে গবেষণা আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসায়িক প্রশাসন ও অর্থনীতি তিনটি ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ আমরা যেমন জানি রাষ্ট্রবিজ্ঞানের মূল একক রাষ্ট্র, তাই রাষ্ট্র নিয়ে যখন আলোচনা হয় তখন সেটা রাষ্ট্রবিজ্ঞানেরই অন্তর্ভুক্ত হয়। কিন্তু বহুজাতিক কর্পোরেশনের কার্যাবলী, এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হয় তখন এটা তিনটে বিষয়ের অন্তর্ভুক্ত হতে পারে। এক, আন্তর্জাতিক সম্পর্ক, কারণ অ্যাপেল, গুগলের মতো বহুজাতিক কর্পোরেশনরা কীভাবে দেশীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে, আন্তর্জাতিক পরিস্থিতিকে প্রভাবিত করে, সেটা আলোচ্য বিষয় হতে পারে। দুই, ব্যবসায়িক প্রশাসন, কোনো ব্যবসায়িক সংস্থা কীভাবে প্রশাসনের ওপর প্রভাব ফেলতে পারে, সেটা আলোচনা করা যেতে পারে। আর তিন, অর্থনীতির আলোচ্য বিষয়বস্তু তো বটেই। তাই আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়বস্তু এই রকমই অন্যান্য শাস্ত্রের বিষয়বস্তুরও অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক সম্পর্কের কোনো আলাদা বা স্বতন্ত্র বিষয়বস্তু নেই। যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো অন্যান্য সাবজেক্টেরও মূল বিষয়বস্তু হতেই পারে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্র এককের অস্পষ্টতার জন্য আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা দেওয়া যায় না। পরবর্তী পয়েন্ট, বর্ণনামূলক। অনেকে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক অনেক ক্ষেত্রেই ঘটনাভিত্তিক বিশ্লেষণের ওপর নির্ভর করে, যেমন যুদ্ধের কারণ কিংবা আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির আচরণের ব্যাখ্যা ইত্যাদি। সেই কারণে অনেকে মনে করেন এটি গবেষণার পরিবর্তে অনেক ক্ষেত্রেই বর্ণনামূলক। মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো গবেষণার ক্ষেত্র হতে পারে না, জাস্ট অন্য একটা ক্ষেত্রের কোনো একটা বিষয়কে একটু আলাদাভাবে বর্ণনা করা, একটু বেশি ফোকাস করে বর্ণনা করা। যেমন কোনো একটা গল্পের কোনো একটা স্পেসিফিক অধ্যায়ের প্রতি বেশি ফোকাস পয়েন্ট আনা। ঠিক যেমন আমরা জানি মহাভারতের গীতার পার্টটার প্রতি আমরা যদি বেশি ফোকাস করি, সেটাকে কি মহাভারত থেকে বিচ্ছিন্ন করে দেখা যায়? এখানেও তাই বলা হচ্ছে যে আমরা রাষ্ট্র বহির্ভূত আন্তর্জাতিক রাজনীতির ওপর বেশি ফোকাস করছি, মানে তার মানে এটা নয় যে রাষ্ট্রবিজ্ঞান থেকে বিষয়টা সম্পূর্ণভাবে আলাদা। মর্টন কাপলানের যুক্তি। মর্টন কাপলান তার সিস্টেম অ্যান্ড প্রসেস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নামক গ্রন্থে এবং ইজ ইন্টারন্যাশনাল রিলেশনস আর ডিসিপ্লিন নামক প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ককে একটি স্বতন্ত্র শাস্ত্র রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করে বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষ আলোচ্যসূচি, তাত্ত্বিক কাঠামো, বিশ্লেষণ ধারা,
নিজস্ব অনুমান ও ভবিষ্যৎবাণীমূলক ক্ষমতা রয়েছে, তাই এটি যুক্তিসঙ্গতভাবেই একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে স্বীকৃত হওয়ার দাবি রাখতে পারে। কাপলান যুক্তি দেন যে আন্তর্জাতিক রাজনীতিকে বিশৃঙ্খল মনে হলেও আসলে আন্তর্জাতিক সম্পর্ক কেবল রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির সম্প্রসারণ নয়, বরং এটি একটি স্বতন্ত্র আন্তর্জাতিক ব্যবস্থা হিসেবে কাজ করে। তিনি 6 ধরনের আন্তর্জাতিক ব্যবস্থার মডেল বা প্রতিরূপ প্রস্তাব করেন, যেমন ব্যালেন্স অফ পাওয়ার সিস্টেম, বাইপোলার সিস্টেম, ইউনিভার্সাল সিস্টেম ইত্যাদি। এই ব্যবস্থার প্রতিটি মডেলের বা প্রতিরূপের নিজস্ব কাঠামো, নিয়মকানুন, ক্রিয়াশীল সত্তা, আচরণগত ধরন, সংকটের প্রকৃতি এবং ভারসাম্য রয়েছে। অর্থাৎ অন্য শাস্ত্র থেকে ধারণা গ্রহণ করলেও আন্তর্জাতিক সম্পর্কের নিজের সমস্যা, উদ্দেশ্য ও বিশ্লেষণী স্তর রয়েছে। এই সমন্বয় ও সাধারণীকরণের ক্ষমতা এটিকে দৈনন্দিন রাজনৈতিক ঘটনার বর্ণনার ঊর্ধ্বে উঠে স্বতন্ত্র জ্ঞানকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মর্টন কাপলানের যুক্তি ও তাত্ত্বিক অবদান, যেটাকে সিস্টেম তত্ত্বও বলা হয়, তা অতিরিক্ত বিমূর্ত, যান্ত্রিক এবং রাষ্ট্রকেন্দ্রিক ও সীমাবদ্ধ হিসেবে সমালোচিত। অর্থাৎ এক্ষুনি যেটা আলোচনা করলাম যে অন্যান্য শাস্ত্রের থেকে রসদ সংগ্রহ করে জাস্ট বর্ণনা করে আন্তর্জাতিক সম্পর্ক, কিন্তু মর্টন কাপলান যুক্তি দিয়ে দেখিয়েছেন যে না, শুধুমাত্র সেটা করে না। যেটা আগেও পড়লাম যে ম্যাক্রো সিস্টেম বা সামগ্রিক সিস্টেমের ওপর দৃষ্টি আরোপ করা বা ফোকাস আরোপ করা এবং বিভিন্ন সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরা, যেমন ব্যালেন্স অফ পাওয়ার সিস্টেম, বাইপোলার সিস্টেম প্রভৃতি সিস্টেমের আলাদা গঠন কাঠামো বা বৈশিষ্ট্য তুলে ধরা প্রভৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক নিজেকে স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু মর্টন কাপলানের যুক্তি ও তাত্ত্বিক অবদানকে অনেকে বিমূর্ত, যান্ত্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক বা সীমাবদ্ধ রূপে সমালোচনা করেন। অর্থাৎ অনেকেই, যদিও মর্টন কাপলান এই যুক্তিগুলো দিয়েছেন, অনেকেই এই যুক্তিগুলো মানেন না বা মর্টন কাপলানের থিওরিটাকেও মানেন না। উপসংহার: অতএব বলা যায়, পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হলেও তুলনামূলক রাজনীতির মতোই এর স্বতন্ত্র পরিচয় ও স্বকীয়তা রয়েছে। কিন্তু এটি অন্যান্য সামাজিক বিজ্ঞানের থেকে সম্পূর্ণরূপে স্বাধীন নয়, বরং তাদের সঙ্গে জ্ঞান বিনিময়ের মধ্য দিয়েই এর স্বতন্ত্রতা ও সমৃদ্ধি অর্জিত হয়। সে কারণে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞানের একটি নবীনতম বিষয় হলেও একবিংশ শতাব্দীতে তা বহু বিষয়ক কিন্তু স্বতন্ত্র পরিচয় সম্পন্ন ক্ষেত্র হিসেবে সমৃদ্ধ হয়ে উঠেছে। অর্থাৎ যেটা আগেই আলোচনা করলাম, অন্যান্য বিষয় থেকে রসদ সংগ্রহ করলেও বা উপাদান সংগ্রহ করলেও আন্তর্জাতিক সম্পর্ক সেই উপাদানগুলোর ইউটিলাইজেশন বা ব্যাখ্যার ক্ষেত্রে নিজের একটা স্বতন্ত্র রূপ তুলে ধরেছে। ঠিক যেমন তুলনামূলক রাজনীতিও রাষ্ট্রবিজ্ঞানেরই মূল অংশ হওয়া সত্ত্বেও বিভিন্ন রাষ্ট্রের তুলনাকে ফোকাস করে একটা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করে নিজের মধ্যে একটা স্বতন্ত্র বা পৃথক পরিচয় তুলে ধরেছে। ঠিক সেরকমভাবেই আন্তর্জাতিক সম্পর্ক নিজের বিষয়গুলোকে আলাদাভাবে ব্যাখ্যা করে নিজেকে একটা স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই হলো আন্তর্জাতিক সম্পর্ক স্বতন্ত্র বিষয় কি না সেটা সম্পর্কে আলোচনা। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।